নদী কখনো একদিনে মরে না। প্রথমে তার স্রোত কমে, তারপর গভীরতা হারায়, আর শেষে তীরে জমে বালু। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অনেক নদীর গল্প এখন ঠিক এমনই। একটি বাঁধ, একটি রাষ্ট্রের আধিপত্যের সিদ্ধান্ত এবং আরেকটি রাষ্ট্রের নীরব দীর্ঘশ্বাস। গত কয়েক দশক ধরে এটাই ছিল বাংলাদেশ ভারতের জল রাজনীতির নির্মম সমীকরণ। কিন্তু এবার ঢাকার ভাষা বদলাতে শুরু করেছে। দিল্লির চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে বাংলাদেশ এবার এমন এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জল কূটনীতিতে এক বিশাল ভূমিকম্পের জন্ম দিয়েছে। ভারত হয়তো ভেবেছিল ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ চুপসে গেছে। বিশেষ করে বর্তমান সরকারে তাদের নিজেদের পছন্দের কিছু মুখ দেখে তারা বেশ পুলকিতই ছিল। তারা ভেবেছিল আগের মতোই ঢাকাকে হয়তো তাদের হাতের পুতুল হিসেবেই ব্যবহার করা যাবে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের একজন মন্ত্রী এবং একজন উপদেষ্টার সোজা সাপটা কথায় দিল্লির সেই অহংকার যেন বজ্রপাত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যখন উত্তাপ ছড়াচ্ছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ আগের জায়গায় নেই যে ভারত চোখ রাঙালেই ভয় পাবে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ভারত খেয়েছে বাংলাদেশের নতুন প্রকল্প পদ্মা ব্যারেজ নিয়ে। শুষ্ক মৌসুমে ফারাক্কার কারণে বাংলাদেশের যে বিশাল ক্ষতি হয় তা ঠেকাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে তারেক রহমানের সরকার। সাংবাদিকরা যখন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনিকে প্রশ্ন করেন যে এই ব্যারেজ নির্মাণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে কিনা, তখন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দেন, এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব স্বার্থের ব্যাপার। আমরা কেন ভারতকে জিজ্ঞেস করতে যাব? ঢাকার এই স্বাধীন এবং মেরুদণ্ডী অবস্থান দিল্লির জন্য আক্ষরিক অর্থেই এক চরম বিস্ময়। শুধু পদ্মা ব্যারেজ নয়, ভারত সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কাটা খেয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। বাংলাদেশ অত্যন্ত সুকৌশলে ভারতের নাকের ডগা দিয়ে তিস্তা নদী ব্যবস্থাপনার এই মেগা প্রজেক্টটি চীনের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশি চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের বুকে শুরু হয় জলের জন্য হাহাকার। গঙ্গা পদ্মা অববাহিকার প্রবাহ, শুষ্ক মৌসুমে পানির ঘাটতি নিয়ে দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে কেবল আলোচনাই হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। সীমান্তের কৃষক তো আর চুক্তির ভাষা বোঝেন না। তিনি বোঝেন তার খালে পানি আছে কিনা, জমিতে সেচ দেওয়া যাচ্ছে কিনা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শুষ্ক মৌসুমে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। ঢাকার নীতি নির্ধারকরা এবার বুঝতে পেরেছেন, নদীকে বাঁচাতে হলে শুধু উজানের দিকে অর্থাৎ ভারতের দিকে তাকিয়ে থাকলে চলবে না, নিজেদের অবকাঠামো গড়ে তুলতে হবে। আর এই চিন্তা থেকেই জন্ম নিয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রস্তাবিত এই ব্যারেজ বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা, সেচের জন্য বিতরণ, নদীর নাব্যতা রক্ষা এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার মতো অকল্পনীয় সুবিধা পাওয়া যাবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী দেশের ২৪টি জেলার মানুষ এর সুফল পাবেন। ২০২৬ সালের মার্চ থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত এই সময়কাল নির্ধারণ করা হয়েছে, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০,৪৩৩ কোটি টাকা। এটি কোনো সাধারণ প্রকৌশল ব্যয় নয়, এটি হলো ভারতের জল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এক কৌশলগত এবং সরাসরি ঘোষণা। পানির প্রশ্নে আমরা আর নিষ্ক্রিয় নই। পদ্মা ব্যারেজ এবং তিস্তায় চীনের প্রবেশ প্রমাণ করে যে বাংলাদেশ সরকার এখন একটি সম্পূর্ণ স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়ে এগোচ্ছে। সরকারের ভেতরে থাকা একটি মহল, বিশেষ করে খলিলুর রহমানের মতো ব্যক্তিরা যারা ঢাকাকে জোর করে ভারত আমেরিকা বলয়ে ঢোকাতে চেয়েছিলেন, তারা আপাতত ব্যর্থ হয়েছেন। বিশ্লেষকদের মতে সরকারের এই নতুন মেরুদণ্ডী অবস্থানের পেছনে রয়েছে দুটি বড় কারণ। প্রথমত, ইরানের সাথে বৈরিতার কারণে তেলের জাহাজ আটকে যাওয়ার ভয়, এবং দ্বিতীয়ত আইএমএফের ঋণ না পাওয়ার হতাশা। এই অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপ সরকার এবং বিএনপিকে বুঝতে বাধ্য করেছে যে ক্ষমতায় টিকে থাকতে হলে কেবল পশ্চিমা বা ভারতীয় বলয়ে আবদ্ধ থাকলে চলবে না, বরং চীন এবং পাকিস্তানের মতো বিকল্প মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করতে হবে। এর পাশাপাশি দেশের ভেতরে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য
ইদানিং জামায়াতে ইসলামীর সাথেও সখ্যতা তৈরি করেছে বিএনপি। পানি পৃথিবীর সবচেয়ে নীরব শক্তি। তেল নিয়ে যুদ্ধ হয়, গ্যাস নিয়ে নিষেধাজ্ঞা হয়, কিন্তু পানি নিয়ে সংঘাত আরও গভীর। কারণ পানি সরাসরি জীবনের সাথে জড়িত। দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত নদী কেবল প্রকৃতির বিষয় নয়, এটি কূটনীতি, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যে রাষ্ট্র উজানে থাকে, অর্থাৎ ভারত, তার হাতে প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতায় বেশি থাকে। তাই ভাটির দেশকে অর্থাৎ বাংলাদেশকে কৌশল এবং অবকাঠামোর মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয়। বাংলাদেশ এখন ঠিক সেই পথে হাঁটছে। পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা সফল হলে বাংলাদেশ দেখাতে পারবে যে কেবল অভিযোগ নয়, ভারতের চাপ উপেক্ষা করে সমাধান তৈরির সক্ষমতাও তার আছে। পদ্মার বুকের উপর হালকা কুয়াশা, দূরে মাছ ধরার নৌকার একটি ক্ষীণ আলো। নদী নীরব, কিন্তু সেই নীরবতার নিচে অদৃশ্য স্রোত বইছে। একদিকে উজানের বাধা, অন্যদিকে ভাটির নতুন পরিকল্পনা। একদিকে পুরনো চাপ, অন্যদিকে ঢাকার নতুন জবাব। ঢাকায় এখন ফাইল নড়ছে, প্রকৌশলীরা মানচিত্রে রেখা টানছেন, অর্থনীতিবিদরা হিসাব করছেন, আর কূটনীতিকরা নতুন শব্দ বুনছেন। আর উত্তরবঙ্গের কৃষক আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন, এবার কি সত্যিই পানি আসবে? কারণ পদ্মা ব্যারেজ কেবল কংক্রিটের দেয়াল নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা। আমরা আমাদের নদীকে ছেড়ে দেব না। চাঁদের আলোয় পদ্মা নিঃশব্দে বয়ে চলছে, কিন্তু তার গভীরে যেন এক অদৃশ্য প্রশ্ন ঘুরছে। এই ব্যারেজ কি নদীতে পানি ফিরিয়ে আনবে, নাকি দক্ষিণ এশিয়ার জল রাজনীতিতে খুলে দেবে এক নতুন অধ্যায়, যেখানে ভাটির দেশ প্রথমবারের মতো নিজের স্রোত নিজেই নিয়ন্ত্রণ করতে শিখবে? উত্তর এখনো আসেনি, কিন্তু ইতিহাসের মতোই নদীও অপেক্ষা করছে। আর পদ্মার কালো জলে রাতের অন্ধকারে বাংলাদেশ ধীরে ধীরে নিজের এক নতুন, সাহসী এবং মেরুদণ্ডী প্রতিচ্ছবি খুঁজছে। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান কি শেষ পর্যন্ত তিস্তা এবং পদ্মার যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন ভারতের বাধার মুখে? কি মনে হয় আপনার? জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান।